আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়বে জামায়াত। নির্বাচনী জনসভায় শফিকুর রহমান। হ্যাঁ এর পক্ষে ভোট দিলে জিতবে বাংলাদেশ। কাল বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। দলের প্রধানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা। উৎসবের আমেজ। পাতানো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে আসিফ মাহমুদের হুঁশিয়ারি। নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থীরাই। এবং আজ পবিত্র শবে বরাত, রাতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পারিবারিক দাপট মুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কণ্ঠে ক্ষমতা নয়, পরিবর্তনের তাগিদ। বিরামহীন প্রচারণায় চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। প্রত্যেকটি জনসভায় ইনসাফের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণায় সকালে কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নির্বাচনী জনসভায় অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বাংলাদেশ গড়ার জন্য আপনারা। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে একটি দল অপরাজনীতি শুরু করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বিভক্তির রাজনীতি না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। পরে ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভা জামায়াতের আমির বলেন, 49 জন ঋণ খেলাপিকারীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে একটি দল। বলেন, আগে তাদের বাদ দিয়ে পরে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলুন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। আগামীকাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। জনসভাকে ঘিরে নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণা ও জনসভায় যোগ দিতে আগামীকাল বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
তাকে বরণ করতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক জিয়া সাহেব বরিশালে 4 তারিখে আসতেছে ইনশাল্লাহ। এখানে আমাদের মনে হচ্ছে যে আরেকবার ঈদের খুশিটা আমরা আনন্দ অনুভব করছি। তিনি বরিশাল আসছেন, দীর্ঘ 20 বছর পর বাংলাদেশে আসছেন আর বরিশাল আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমাদের জন্য বরিশালের আপামর জনগণের জন্য, সমস্ত পেশা শ্রেণী মানুষের জন্য এটা খুশির খবর এবং আনন্দের বিষয়। নেতা আসবে এখানে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আমরা আনন্দিত। বরিশাল 5 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার জানান, তারেক রহমানের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ তার বাবা ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছেন। ওনার মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিভাগ ঘোষণা করেছেন। এদিকে কাল ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন বিএনপির নেতাকর্মীরা। নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বিরাজ করছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন জাতীয় পার্টির নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নাটোর 3 আসনের এনসিপির প্রার্থী SM জার্সিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় তিনি এই অভিযোগ করেন। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন সহ এই সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা জানান। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যারা দ্বিধায় আছে তারা কিন্তু দেশ ছেড়ে পালাইছে, তারা ওই জায়গা থেকে বহু কথা বলতেছে। তাদের যদি সাহস থাকে তো দেশে আসে, তার আইনের আশ্রয় নেই। আগামী 12 তারিখে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অবাধ এবং উৎসবমুখর একটা নির্বাচন হবে। নির্বাচনী প্রচারণার আর মাত্র 7 দিন বাকি। সারা দেশে চলছে ব্যাপক প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বড় 2 জোটের প্রার্থীরাই ভোটের মাঠে বেশি সক্রিয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নির্বাচনী প্রচারণায় সরগরম দেশের 300টি সংসদীয় আসন। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে, আর ভোটাররা চান কাঙ্ক্ষিত উন্নয়ন। বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা ও জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রচারণায় সরগরম কুমিল্লা 11 আসন। যেহেতু আমরা হামলা করছি না, আমরা ধৈর্য ধারণ করছি। মাঠ তো আমরা ঘোলাটি করছি না, তারা ঘোলাটি করছে। জামাত ইসলামের স্ট্যান্ডিং হচ্ছে নারী এবং পুরুষের অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই। নাটোরে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মেয়েদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সবচেয়ে সম্মানিত করেছেন। খুলনার প্রতিটি আসনেই ভোটারদের আকৃষ্ট করতে প্রচার চালাচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ঠাকুরগাঁয়ে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি। একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। চট্টগ্রাম ১০ আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। দিনাজপুর ৩ সদর আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও জামালপুর ৫ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন গণসংযোগ করেছেন। পাবনা ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, তার দল ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। দুর্নীতিবাজ, স্বজনপ্রীতি, অন্যায়কারীদের জন্য রাজনীতি উনি কঠিন করে দিয়েছেন। ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেউ যাতে ভোটকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ৩ বাহিনী প্রধান। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন তারা। এছাড়াও ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এরপর শরীয়তপুর সার্কিট হাউসে ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য, অর্থের লেনদেন ইত্যাদি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে। সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। বন্দর রক্ষা সংগ্রামী পরিষদের কর্মবিরতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অবরোধে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘন্টার কর্মবিরতিতে বন্দরের কোনো গেট দিয়েই পণ্যবাহী গাড়িকে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি। বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম, ফলে কন্টেইনার জটের আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা। শ্রমিক নেতারা বলছেন, বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচিকে ঘিরে বন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন ওমর ফারুক দাবি করেন, বন্দর জেটিতে কাজ চলছে, জাহাজে কন্টেইনার হ্যান্ডেলিংও চলছে। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার চুক্তি প্রক্রিয়া বন্ধের দাবিতে ৪র্থ দিনের মতো চলছে এই কর্মবিরতি কর্মসূচি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জলদস্যুদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, অনুন্নত যোগাযোগ ও নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন চায় বাগেরহাট ৪ আসনের বাসিন্দারা। বিগত কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধানে তেমন কোনো ভূমিকা রাখেনি। তাই এবারে নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান এলাকাবাসী। জেলার অন্য ২টি আসনের তুলনায় নিজেদের উন্নয়ন বঞ্চিত বলে দাবি করেছেন মুন্সিগঞ্জের ২ আসনের ভোটাররা। তারা বলেন, এই এলাকার বাসিন্দাদের বড় একটি অংশ প্রবাসী, কিন্তু অদক্ষ জনশক্তি হয়ে বিদেশে যাওয়ার কাঙ্ক্ষিত রেমিটেন্স পাঠাতে পারছে না। তা ঢাকার কাছের জেলা হওয়া সত্ত্বেও শিল্প কারখানা গড়ে না ওঠায় ক্ষোভ আছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট।
লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সিগঞ্জ ২। মাওয়া প্রান্তে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে অসংখ্য পরিবার। কৃষি নির্ভর এই আসনটিতে আলু আবাদ করে জীবিকা নির্বাহ করেন অনেকে। এসব বিল বর্ষাকালে পানির নিচে থাকায় বছরের একটি বড় সময় অনাবাদি থাকে। এখানকার বাসিন্দারা বলেন, নানা সমস্যায় জর্জরিত এই আসনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের ভাঙ্গনের প্রবণতা অনেক। এখানে যদি সঠিকভাবে বাঁধটা নির্মাণ করা হয় তাহলে ওই ভাঙ্গনের কবল থেকে নদী কবল মানুষগুলো রক্ষা পাবে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, আর 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাজেদুল ইসলাম। ভোটাররা বলেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবেন না তারা, যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। ইসলামের যে হুকুমা হাকাম, যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দিব। যে দেশ ভালো চালাইব, দেশের উন্নয়ন করব, কাজ করব, সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এরকম ব্যক্তি হলে ভালো হয়। সুষ্ঠু নির্বাচন হয়তো প্রশাসন চেষ্টা করলে সুষ্ঠু হবে, আর যদি প্রশাসনের মধ্যে ভেজাল থাকে তাহলে তো আরেক জিনিস। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কল্যাণে খুব অল্প সময়ে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙা যেতে পারছেন ওই অঞ্চলের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, তাদের ভূখণ্ডের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ফলে পদ্মার ওপারের বাসিন্দারা অনেক বেশি লাভবান হয়েছেন। কিন্তু এখানে কোনো ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত না হওয়ায় অদক্ষ জনশক্তি হয়ে তাদের বিদেশ যেতে হচ্ছে। তাই তারা চাচ্ছেন এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট করা হোক, যেন তারা দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে উচ্চমানের রেমিটেন্স পাঠাতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শরীয়তপুর ৩ আসনে নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজ। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শরীয়তপুরের ৩ আসনে। এখানকার ভোটারদের দাবি এখন কিন্তু একটাই প্রার্থীদের কাছে, যারা এখানে ভাঙ্গন কবলিত এবং পাশাপাশি রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করবে, তাকেই শুনে তাকে ভোট দেবেন। মিয়া নুরুদ্দিন অপু, যিনি শরীয়তপুর ৩ আসনের প্রার্থী, তার সাথে এখন কথা বলবো। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, এই বিনির্মাণের কাজে শরীয়তপুর 3কে তথা সমগ্র শরীয়তপুরকে আমরা একটা মডেল এবং আধুনিক শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন যাবত এই জেলাটি একেবারেই নগণ্য অবস্থায় রয়েছে, সেই আশার বাণী তিনি শুনিয়েছেন এবং এই ছিল শরীয়তপুরের সালাম স্টিল ভোটের গাড়ি সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গোপালগঞ্জ 2 আসনে নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ির খবর নিয়ে আমি রয়েছি গোপালগঞ্জ সদর 2 আসনের গোপালগঞ্জ টেকেরহাট সড়কের হরিদাসপুর ফেরিঘাট এলাকায়। মনে করেন আগে রাস্তাঘাট ভালো ছিল, এখন তেমন একটা ভালো নয়, এখন মেরামত করার প্রয়োজন, মেরামত করতে হবে। যদি বর্তমান যারা ভালো কাজ বাজ করবে তাদের দিকে আমরা লক্ষ্য করব। এই সমস্ত কাজগুলো যে বা যার দ্বারা আসলে করা সম্ভব হবে তাকেই কিন্তু তারা 12 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করবেন। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ। আজ রাতে পবিত্র শবে বরাত। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে রাতটি। হিজরি শাবান মাসের 14-15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ অন্যান্য ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদাত, ওয়াজ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম নির্যাতনের শিকার সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা পাবনার ছেলে দবির উদ্দিন তুষারকে তার নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার বেড়া উপজেলার C&B মোড়ে ও কাশীনাথপুর বাজারে তাকে সংবর্ধনা দেয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সংবর্ধনা শেষে চীনাখড়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দবির উদ্দিন তুষার ছাড়াও পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও বেড়া পৌর যুব দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।